নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন। আর সংবাদ সারাদিনের শুরুতেই অবশ্যই আমাদের নজর থাকবে আরজি করের দিকে। আরজি কর মামলার শুনানি রয়েছে আজ। রাত দখল, বিক্ষোভ, প্রতিবাদ, অনশন শেষ। এবার আরজি করে চিকিৎসক ধর্ষণ খুনের রায়দানের পালা। 162 দিন পর আজ আরজি কর মামলার রায় ঘোষণা শিয়ালদা কোর্টে। বিচার পাবে নির্যাতিতা, কি শাস্তি পাবে সিবিআই এর আতশ কাচের তলায় থাকা একমাত্র অভিযুক্ত সঞ্জয় রায়? প্রশ্ন থাকছে সেখানেও। বিচারক অনির্বাণ দাসের হাতেই লেখা হবে সাম্প্রতিককালের সব থেকে সাড়া জাগানো মামলার রায়। তাই আপাতত শিয়ালদা কোর্টের দিকেই তাকিয়ে রয়েছে রাজ্যবাসী এবং একই সঙ্গে গোটা দেশও। একই সঙ্গে আমরা দেখেছিলাম গত 9 আগস্ট এই ঘটনা। আরজি করের সেমিনার হল থেকে মহিলা চিকিৎসকের মৃতদেহ পাওয়া গিয়েছিল, অর্ধনগ্ন সেই মৃতদেহ পাওয়া গিয়েছিল। তাকে খুন ও ধর্ষণের যে ঘটনা, সেই ঘটনার অভিযোগে আমরা দেখেছি এই রাজ্যবাসী একের পর এক জায়গায় আমরা দেখেছি প্রতিবাদের ঝড় উঠতে। তার পাশাপাশি রাত দখলের কর্মসূচিও দেখেছি। বিক্ষোভ থেকে শুরু করে প্রতিবাদ, জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি, অনশন, সমস্ত কিছুই শেষ। এবার আরজি করে চিকিৎসক ধর্ষণ খুনের রায়দানের পালা। 162 দিন পর আজ আরজি কর মামলার রায় ঘোষণা শিয়ালদা কোর্টে। বিচার পাবে কি নির্যাতিতা, সেই প্রশ্ন একদিকে যেমন উঠছে, তার পাশে একই সঙ্গে প্রশ্ন থাকছে কি শাস্তি পাবে সিবিআই এর আতশ কাচের তলায় থাকায় একমাত্র অভিযুক্ত সঞ্জয় রায়। আমরা দেখেছিলাম 9 আগস্টের যে ঘটনা, তারপরেই কিন্তু 10ই আগস্ট ধর্ষণ খুনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল কলকাতা পুলিশে কর্মরত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে, এবং তার পরবর্তীতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। তার পরবর্তীতে আমরা দেখেছি সুপ্রিম কোর্টেও এই মামলা গিয়েছে এবং মূলত যেমনটা আমরা দেখতে পাচ্ছি আজ আরজি কর কাণ্ডের রায় ঘোষণা রয়েছে। আমরা সরাসরি চলে যাব শিয়ালদা আদালতে। সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? অবশ্যই আমরা জানি আরজি কর একটি গুরুত্বপূর্ণ মামলার রায়দান হবে আজকে। সেক্ষেত্রে কখন থেকে শুরু হবে এই রায়দান প্রক্রিয়া? সঞ্জয় রায় অর্থাৎ সেই মূল অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে কি এখনো পর্যন্ত আনা হয়েছে সেখানে? দেখো স্বর্ণালী, আজ কিন্তু শুধুমাত্র পশ্চিমবঙ্গ বা রাজ্যবাসী বা কলকাতাবাসী নয়, সারা দেশ তাকিয়ে রয়েছে এই মামলার রায়ের দিকে। গত 9 আগস্ট যে নক্কারজনক নারকীয় ঘটনা শহর কলকাতার বুকের ওপর আরজি কর হাসপাতালে ঘটে গিয়েছে, তা কিন্তু নাড়িয়ে দিয়েছে সমস্ত মানবকুলকে বলা যেতে পারে। এবং রাস্তায় আমরা দেখেছি যে এইভাবে আন্দোলনে সোচ্চার হয়েছে সাধারণ মানুষ। দিনের পর দিন রাত দখলের লড়াই চলেছে। দিনের পর দিন আমরা দেখেছি বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে প্রতিবাদ, জুনিয়র ডাক্তারদের স্বাস্থ্য ভবন অভিযান, সেখানে দীর্ঘদিন ধরে সেখানে অবস্থান চালানো, সেখানে অনশন চালানো, ধর্মতলা চত্বরে অনশন চালানো, নাগরিক যে সংগঠনগুলো রয়েছে তারা সামনে এসছেন, তারা আন্দোলন করেছেন। এবং কলকাতা পুলিশ যাকে গ্রেফতার করেছিল সেই সঞ্জয় রায়কে সিবিআই হেফাজতে তুলে দেওয়ার পর কিন্তু বা সিবিআইয়ের হাতে সঁপে দেওয়ার পর দীর্ঘ 5 মাস ধরে এই যে মামলার তার কিন্তু জল গড়িয়েছে এবং টানা 2 মাস ধরে এই মামলার যে শুনানি চলেছে তার রায়দান পর্ব আজ। ফলত সেখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই কিন্তু আমাদেরও নজর থাকবে সেদিকে, কেননা আমরাও কিন্তু এই যে আন্দোলন বিক্ষোভ কর্মসূচি তাতে সংবাদ মাধ্যম আমরা দেখেছি যে আমরাও প্রথম থেকে কিন্তু এই খবরগুলোকে সামনে তুলে নিয়ে এসেছি। একেবারে অন্দরে গিয়ে সেই সেমিনার হলের বাইরে থেকে বলো, সেই যে এমার্জেন্সি রুম যেটি ভাঙচুর করা হয়েছিল, এই যাবতীয় জায়গায় কলকাতা টিভি তার এক্সক্লুসিভ কিন্তু কভারেজ দিয়েছিল, একাধিক এক্সক্লুসিভ খবর। এবং শহর থেকে বড় কথা, এই খবর কিন্তু আমরাই প্রথম তুলে ধরেছিলাম যেই মামলার কিন্তু আজ রায়দান। স্বাভাবিকভাবে সেই মামলার দিকে তাকিয়ে রয়েছে সকলে। আমি এই মুহূর্তে শিয়ালদা কোর্ট চত্বরের ঠিক বাইরে রয়েছি। সঞ্জয় রায় মূল অভিযুক্ত, তাকে কিন্তু এখনো পর্যন্ত আনা হয়নি। সঞ্জয় রায়কে পুলিশ ব্যারিকেডে সম্পূর্ণভাবে মুড়ে ফেলা হয়েছে শিয়ালদা কোর্ট চত্বরকে। এবং তোমায় জানিয়ে রাখি, দ্বিস্তরীয় ত্রিস্তরীয় বলয় তৈরি করা হয়েছে। এবং আমি দেখাতে চাইবো সেই ছবিটা, যে আমরা যেখানে রয়েছি সেখান থেকে কিন্তু 3টে লেয়ার তৈরি করা হয়েছে। এই একটা লেয়ার, তারপরের একটা লেয়ার, তারপরের একটা লেয়ার, এইভাবে কিন্তু একেবারে নিরাপত্তা বেষ্টনী, যাতে সাধারণ মানুষ কেউ ভেতরে না চলে আসতে পারেন। এবং স্বাভাবিকভাবে এই ধরনের মামলার যে পালস সেটা কিন্তু অন্যরকম, স্বাভাবিকভাবেই সেইটি বুঝেই
পুলিশের তরফ থেকে বাড়তি ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে। যেখানে আমি রয়েছি সেখানে মিডিয়া এই মুহূর্তে তার কাজ করলেও পরবর্তীতে কিন্তু এখান থেকে সরিয়ে দেওয়া হবে আমাদেরকেও ব্যারিকেডের বাইরে, এবং একটি নির্দিষ্ট জায়গা মিডিয়াকে দেওয়া হয়েছে। পুলিশ এই মুহূর্তে কিন্তু তার যাবতীয় যে রক্ষণাবেক্ষণ বলা যেতে পারে এই যে মামলা সেটিকে নিয়ে বা দেখে নেওয়া যে কিভাবে ব্যারিকেড সামলাবে পুলিশ। এবং সেখানে দাঁড়িয়ে তুমি জানো যে আজকে অভয়া মঞ্চ থেকে শুরু করে একাধিক মঞ্চ তাদের এখানে আসার কথা রয়েছে দুপুর বেলা, অর্থাৎ 2টো নাগাদ কিন্তু এই মামলা শুরু হওয়ার কথা রয়েছে রায়দান পর্ব। সেইখানে দাঁড়িয়ে সেইখানে যাতে কোনো রকম ভাবে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তৈরি না হয় সেই কারণেই কিন্তু পুলিশের তরফ থেকে এই যাবতীয় বন্দোবস্ত। ঠিক কোর্ট চত্বরের বাইরে যে ছবিটা আমরা দেখালাম, কোর্ট চত্বরের ভেতর যদি আমরা দেখি আদা কলকাতা পুলিশের গাড়ি দাঁড়ানো, ঠিক সামনেই একটি ক্লকসেবল গেট। আমি আমার ক্যামেরা পার্সন সুবীর ঘোষকে দেখাতে বলবো এই ক্লকসেবল গেট থেকেই কিন্তু সঞ্জয় রায়কে ভিতরে নিয়ে যাওয়া হবে। মনে করা হচ্ছে আর কিছুক্ষণ পর তাকে আনা হবে। ইতিমধ্যে আমরা জানি যে আরজি করের ওই নির্যাতিতা ছাত্রীর বাবা মা তাদের মন্তব্য কিন্তু বাড়ি থেকে বেরোনোর আগে, অর্থাৎ কোর্টে আসার আগে বা আদালতে আসার আগে তাদের বক্তব্য সংবাদ মাধ্যমের সামনে রেখেছেন। এই যে মামলা, এই যে তদন্ত, শুধুমাত্র পুলিশি তদন্ত নয়, তারপর সিবিআই তদন্ত, সে নিয়েও নির্যাতিতা ওই চিকিৎসক ছাত্রীর বাবা মায়ের যেরকম প্রশ্ন ছিল, অনেক সংগঠনকে আমরা দেখেছি তারাও প্রশ্ন তুলতে, জুনিয়র ডাক্তারদের তরফ থেকে প্রশ্ন তোলা হয়েছে। ফলে স্বাভাবিকভাবে এই সমস্ত যে ঘটনা বলি সেগুলোর মধ্যে থেকে কিন্তু অবশেষ এই 5 মাসের যে একটা দীর্ঘ সময়ের লড়াই এবং কোর্টে 2 মাস ধরে যার শুনানি চললো যে মামলার, তার আজ রায়দান। ফলত সেই দিকেই সকলে তাকিয়ে রয়েছে। আমরাও যথেষ্ট এই মামলা সম্পর্কে জানতে এবং তার কি রায় বেরোয়, কেননা ইতিপূর্বেই আমরা কিন্তু স্বর্ণালী দেখেছি যে গুড়াপ থেকে শুরু করে কুলতলি বা অন্যান্য জায়গার যে ধরনের ঘটনা, নারকীয় ধর্ষণের ঘটনা বিভিন্ন জায়গায় আমরা দেখেছি ঘটেছে। সেইখানে কিন্তু ইতিমধ্যেই এই 162 দিনের যে সময় অতিবাহিত হলো এই আরজি করের ঘটনার ক্ষেত্রে, সেইখানে দাঁড়িয়ে তারপরে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোতে কিন্তু রায়দান অতি দ্রুত হয়েছে জেলা আদালতগুলোতে, এবং সেখানে কিন্তু কোথাও 54 দিন, কোথাও 56 দিন এরকম ভাবে কিন্তু সেখানে বিচার পর্ব শেষ হয়ে রায়দান হয়ে গিয়েছে। এবং প্রত্যেককেই কিন্তু আমরা দেখতে পেয়েছি ফাঁসির সাজা হয়েছে যারা দোষী সাব্যস্ত হয়েছেন বা যে দোষী সাব্যস্ত হয়েছে সংশ্লিষ্ট ব্যক্তি। স্বাভাবিকভাবে আরজি করের এই যে ধর্ষণ এবং খুনের মামলায় একমাত্র যিনি রয়েছেন দোষী সেই সঞ্জয় রায়, তার কিন্তু এখানে কিছুক্ষণ পর তাকে নিয়ে আসা হবে এবং দুপুর 2টোর পর যখন এই মামলার রায়দান হবে তখন কিন্তু একেবারে জলভাত হয়ে যাবে, স্পষ্ট হয়ে যাবে যে সঞ্জয় রায়ের বিরুদ্ধে কি রায় ঘোষণা করলো শিয়ালদা আদালত। শুভঙ্কর, অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে যে আজ এই মূল অভিযুক্ত অর্থাৎ আরজি কর কাণ্ডে মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের বিরুদ্ধে ঠিক কি ঘোষণা করে, ঠিক কি রায় ঘোষণা করা হয় শিয়ালদা আদালতের পক্ষ থেকে। অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমায়। আমাদের সঙ্গে ছিলেন শিয়ালদা আদালত চত্বর থেকে আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। রাত দখল, বিক্ষোভ, প্রতিবাদ, অনশন শেষ। এবার আরজি করে চিকিৎসক ধর্ষণ খুনের রায় দানের পালা। 162 দিন পর আজ আরজি কর মামলার রায় ঘোষণা শিয়ালদা আদালতের। আগে আমরা দেখেছি যে এই ঘটনায় যে মূল অভিযুক্ত অর্থাৎ সঞ্জয় রায়, সেই সঞ্জয় রায়কে গ্রেপ্তার করা হয়েছিল, গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ। কলকাতা পুলিশে কর্মরত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করা হয়েছিল গত 10ই আগস্ট এবং তারপরই এই ঘটনায় তদন্তভার যায় সিবিআই এর হাতে, অর্থাৎ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে। এবং সিবিআই অর্থাৎ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাও এই সঞ্জয় রায়কেই মূল অভিযুক্ত হিসেবে ব্যাখ্যা করেছে। এবং যদিও আমরা দেখেছি ইতিমধ্যেই যে নির্যাতিতার যে বাবা মা তারা কিন্তু বারংবার এই তদন্তের ক্ষেত্রে আপত্তি জানিয়েছেন এবং তারা বারংবার যে অভিযোগ করেছেন যে এই ঘটনার সঙ্গে আরো বিভিন্ন মানুষ জড়িত রয়েছে। আজ রয়েছে এই রায়দান এবং এই রায়দানের আগে নির্যাতিতার বাবা মা তারা কি বলছেন শুনবো। সঠিক বিচার আমরা যারা যারা সঙ্গে যুক্ত সবাইকে সবাই শাস্তি হলেই তবে একটা কিছু আমরা পাবো। অবশ্যই 2 মাস ধরে জজ সমস্ত কথা শুনেছেন এবং আমরাও প্রায় 15 দিন ধরে কোর্টে যাচ্ছি। আমরা বিভিন্ন রকম প্রশ্ন তুলেছি কোর্টের সামনে, লোয়ার কোর্টের সামনে। সঞ্জয় যে দোষী সেটা
কোর্ট নিশ্চয়ই প্রমাণ করবে এবং কঠোর থেকে কঠোর শাস্তি হবে সঞ্জয়। আমাদের একটা মেইন এই কোশ্চেনটা আমরা হাইকোর্টের সামনে রেখেছি এবং সিবিআই প্রথম চার্জশিটেই সন্দীপ ঘোষ টালা থানার ওসির বিরুদ্ধে এই ব্যাপারটাকে হাসাব করা, বৃহৎ ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত এবং অ্যাভয়েডমেন্ট, এই 3টে অভিযোগ এনেছিল। সে সত্ত্বেও তারা চার্জশিট দিল না এবং কেন দিল না তার কৈফিয়ত আমরা চেয়েছি। কোর্ট ভালো মনে করেছিল বলে সিবিআইকে, আমরা কিন্তু সিবিআইকে প্রথম দিন থেকে সিবিআই চাইনি কোর্টে, আমরা চেয়েছিলাম ভালো ইনভেস্টিগেশন কিছু লোক এবং হাইকোর্টের সুপারভিশনের ওপরে বিচারটা তদন্তটা হোক, কিন্তু কোর্ট সিবিআইকে ভালো মনে করেছে, সেই জন্য সিবিআইকে দিয়েছে। এই জন্য কোর্টের কাছেই আমরা আবার জানতে চেয়েছি আপনারা সিবিআইকে দিলেন, সিবিআই কী কাজ করেছে। মাকে পর্যন্ত শিয়ালদা কোর্টে সিবিআই সাক্ষী রাখেনি। আপনারা শুনলেন নির্যাতিতার বাবা মার পক্ষ থেকে কিন্তু বারংবার একই বিষয় বলা হচ্ছে যে এই ঘটনায় মূল অভিযুক্ত তো অবশ্যই রয়েছে সঞ্জয় রায়, কিন্তু একই সঙ্গে এই ঘটনার সঙ্গে কিন্তু আরও কেউ জড়িত রয়েছেন বলে বারংবার কিন্তু উল্লেখ করা হয়েছে নির্যাতিতার বাবা মার পক্ষ থেকে। একই সঙ্গে তারা এই যে তদন্ত প্রক্রিয়া, এই তদন্ত প্রক্রিয়া নিয়েও কিন্তু বারংবার প্রশ্ন তুলেছেন। আজ আরজি কর কাণ্ডের রায় ঘোষণা রয়েছে, চিকিৎসককে ধর্ষণ খুনে রায় ঘোষণা রয়েছে শিয়ালদা কোর্টে। ঘটনার 162 দিন পর আজ রায় ঘোষণা রয়েছে শিয়ালদা কোর্টে। এর মাঝে আমরা দেখেছি একাধিক ক্ষেত্রে একাধিক যে ঘটনাক্রম অবশ্যই সামনে এসেছে। এই ঘটনাকে কেন্দ্র করে আমরা এ বিষয়ে সামগ্রিকভাবে জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, আমরা জানি অবশ্যই এই যে আরজি কর মামলা, সেই মামলার রায়দান রয়েছে আজকে শিয়ালদা আদালতে। সেক্ষেত্রে কখন থেকে শুরু হবে এই রায়দান প্রক্রিয়া, কারা কারা এই ঘটনায় সাক্ষ্যদান দিয়েছেন, সামগ্রিকভাবে জানতে চাইবো। দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে এই ঘটনা যেটা দেখা গিয়েছিল যে 9ই আগস্ট এই ঘটনা ঘটেছিল এবং 10ই আগস্ট এটা সামনে এসেছিল এবং তারপরে যে দীর্ঘ টালবাহানা এবং আরজি কর মামলা নিয়ে শুধু বাংলা নয় গোটা দেশ থেকে বিদেশ তোলপাড় হয়ে গিয়েছিল, সেই বিষয়টা কিন্তু নজিরবিহীন বিষয় কিন্তু আমরা সামনে দেখেছি এবং একের পর এক আন্দোলন সামনে এসেছে। একদম জুনিয়র ডাক্তার ভার্সেস স্টেটের সেই যে একাধিক অভিযোগ, পাল্টা অভিযোগ সামনে এসেছে, আমরা সমস্তটা সাক্ষী থেকেছি এবং সেই যে নক্কারজনক ঘটনা যেখানে আরজি করের একজন ডাক্তারকে তাকে রেপ করে খুন করা হয়েছে এবং তারই ওয়ার্ক প্লেসে, এবং সেই জায়গা থেকেই প্রশ্ন উঠেছে যে তাহলে ওয়ার্ক প্লেসে সেখানে সেফটি বা নিরাপত্তা সেটা কোথায়, এই নিয়ে যখন প্রশ্ন উঠেছে তারপরে একাধিক কলকাতা পুলিশের হাতেই তদন্ত ছিল, কলকাতা পুলিশ সঞ্জয় রায়কে গ্রেফতার করে, তারপরে কোর্টের নির্দেশে সেটা চলে যায়, সেটা সিবিআই এর কাছে চলে যায় এবং সিবিআই সব মিলিয়ে 57 দিনের মাথায় তারা চার্জশিট পেশ করে এবং সেই চার্জশিট পেশ করার 27 দিনের মাথায় তারা চার্জ ফ্রেম করে এবং চার্জ ফ্রেম করার পরই যেটা দেখা যায় যে 11ই নভেম্বর থেকে সেই প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে যায় এবং প্রক্রিয়া শুরু করে 2 মাসের মধ্যে সেই প্রক্রিয়া শেষ করা হয়, বিচার প্রক্রিয়া। এবং সেখানে দেখা যায় যে সিবিআই এর তরফ থেকে প্রায় 58 জন সাক্ষী করা হয়, তারা এসে সাক্ষ্য দেয় এবং সেখানে এই নির্যাতিতার পরিবারের সদস্য সহ জুনিয়র ডাক্তার অবধি সেখানে সাক্ষ্যদান করেন এবং তারপরেই যেটা দেখা যায় যে আর্গুমেন্ট যে প্রসেস, বিচার প্রক্রিয়া যে একাধিক প্রসেস থাকে, সেই আর্গুমেন্ট হয় কি কারণের জন্য এই সঞ্জয় রায় তাকে সে যে এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে সেই সমস্ত কিছু সিবিআই প্রমাণ দিয়ে বোঝায়। অন্যদিকে ডিফেন্স লয়ার তারা এটা বোঝাতে চায় যে সঞ্জয় সেই ঘটনার সঙ্গে যুক্ত নয়। এই একাধিক আর্গুমেন্ট, পাল্টা আর্গুমেন্টের পরে কিন্তু আজকে সেই দিন, যেই দিনের জন্য কিন্তু মুখিয়ে বসে আছে বাংলা থেকে দেশ বিদেশ প্রত্যেকের মানুষ, কারণ আজকেই কিন্তু সেই দিন যেখানে বিচারক আজকে রায়দান করবেন, অর্থাৎ এই সঞ্জয় রায়ের আজকে ভাগ্য নির্ধারণ। আজকেই সেই দিন যেখানে সঞ্জয় রায় সে দোষী কি সে দোষী নয়, এই ঘটনা তার হাতেই ঘটেছিল বা সেই এই ঘটনা ঘটিয়েছিল নাকি এই ঘটনা সে ঘটায়নি, সেটাই কিন্তু আজকে কোর্ট ডিসাইড করবে এবং তারই আজকে রায়দান রয়েছে। এবং আজকে যদি তাকে দোষী সাব্যস্ত করে কোর্ট, তাহলে কিন্তু ঠিক তার 1 দিন বা 2 দিন পরেই কিন্তু ডেট দেবে, যেই দিনকে তার সাজা ঘোষণা করা হবে। একদমই। আপাতত ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি রিয়া মাঝি।